Bhoot FM. The night comes alive with Graminphone. আরো একবার সপ্তাহ ঘুরে ফিরে এলাম আমি রাসেল এবং আমার সাথে রয়েছেন মাসুম ভাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ এবং আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ঠান্ডা তো পড়েই গেছে। ঢাকাতেও বেশ এখন বাইরে বেরিয়ে যদি আমি রিকশায় করে যাই বা গাড়িতে যাওয়ার সময় যদি কাজ নামিয়ে দেন বা আপনি যদি বাইকে থাকেন বা সিএনজিতে থাকেন, আপনি রাতের বেলায় চলাচলের সময় কিন্তু টের পাবেন। এমনকি বাসে থাকলেও বাসের জানালা যদি খোলা থাকে আপনি টের পাবেন যে বেশ ঠান্ডা লাগছে। এবং আপনি বিভিন্ন শপিং মলে গেলে এখন দেখবেন শীতের কাপড় কেনাকাটা শুরু হয়ে গেছে এবং শীতের বিভিন্ন যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোও কেনাকাটা শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারছি শীত আসি আসি করছে এবং শীত আসলে আমার মনটা ভালো হয়ে যায় এই কারণেই যে শীতের সময় সব সময় আমি যেটা দেখি সেটা হচ্ছে যে ভূত এফএম অনেক জমজমাট হয়। বৃষ্টি, শীত এগুলোর সাথে কেমন যেন একটা সম্পর্ক আছে। আবার ঠিক একইভাবে প্রচন্ড গরম পড়লেও দেখা যায় যে রাতেবেলা ঘুম আসছে না, তখন ভূত এফএম একটা অন্যরকমের আবহ তৈরি করে। তার মানে কি? তার মানে সব ঋতুতেই ভূত এফএম হয় জমজমাট। আসলে আপনাদের কারণেই, কারণ আপনি ঘটনা পাঠান বলেই। আর স্পেলিংটা বলে দিচ্ছি BHWTFM@RADIOFORT.FM। যাই হোক, চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। ইটস আ বিউটিফুল স্টোরি অ্যান্ড আফনান ভাই হচ্ছেন আমাদের প্রথম স্টোরি টেলার অ্যান্ড তিনি ঘটনা শেয়ার করছেন তার এলাকার ঘটনা। আই হোপ ইউ উইল এনজয় ইট। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার কোতার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান। কিন্তু এখন যেই অবস্থাটি সেখানে রয়েছে আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই। এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে, কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা। তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে
ওই স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করতো, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার তো। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা, ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা, ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়ে দেখতে পেলেন? হ্যাঁ, পানির নিচে ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচুন, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে, নির্ঘাত একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার, মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো, এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এবং যেটা মানুষ বলে আর কি, স্বাভাবিক আর কি, যে সবাই বলেন এই যে নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে, তখন পানিতে সবাই নামা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন আচ্ছা, এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বলল কিভাবে, তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে, সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু যেন মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরে কোনো সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। তো রাসেল ভাই, বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো, নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায়, তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, এটা কার হতে পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখান থেকে বের করা হয়। রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোন স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে, এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি
ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য। Right, right. এটা কিন্তু সত্য ঘটনা। আচ্ছা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। আচ্ছা, এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ। কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি, তারা বিশ্বাস করে অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলাবুড়িকে দেখেছে। আচ্ছা, এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে। এখনো কিন্তু রাসেল ভাই ঘটে, এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো ওইভাবে আমাদের সামনে আসে না, বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। Okay. এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকেই লিখতে শুরু করেছেন। মারিয়া মিম আমাদের লিখেছেন এবং তিনি লিখেছেন, হাই রাসেল ভাই, কেমন আছেন? আমি কেমন আছো? আমি মিম বাড্ডা থেকে শুনছি, একটু লেট হয়ে গেল, বাই দ্য ওয়ে ভালো গল্প শুনতে চাই। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি প্যাসিফিক ফয়সাল লিখেছেন, তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ABM সাইম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন MD রুদ্র ইসলাম, MD নাইম খান আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন সজীব আহমদ, এছাড়াও অবাক ঘোষ অনিক আমাদের সঙ্গে আছেন, সুভাষ দেবনাথ তিনি অ্যাপ দিয়ে শুনছেন, MD বাদুল তকদার আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে সাউথ আফ্রিকা থেকে শুনছেন আসলাম আহমদ, RJ সোহেল বগুড়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও SM মেহেদি হাসান ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন জয়, এবং তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আশরাফুল মাহমুদ অ্যাশ রয়েছেন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন, এছাড়া স্ক্রিনশট আর কি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নূর সায়েদ আছেন আশুগঞ্জ থেকে, ABM সাইম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলেন, আমার কাছে সত্য ঘটনা আছে, পাঠিয়ে দিন vote@radio40.fm এ। আমাদের সঙ্গে এটি মুন্না আহমেদ লিখেছেন যে বাবু ভাই থাকা মানে এপিসোডটা সেই রকম হওয়া, উই হোপ সো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD সৌরভ হাসান শিহাব, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে এবং ঘটনা শোনার অপেক্ষায় আছেন। ঘটনা কিন্তু একটা হয়ে গেছে এর মধ্যে। হৃদয়ের শেষ কথা আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও মনিরা বাড়ি মৌ আছেন আমাদের সঙ্গে আছেন RH রওয়ানি ঘুম বাবু আমাদের সঙ্গে আছেন, আনমোনা মিজান, ইসমিতা রাজ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন শেখ ফয়সাল আল মামুন, MD ফারুক আহমেদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutafm.russell। আমরা কয়েকদিন আগে যখন টাইটানিকের ঘটনাটা নিয়ে শেয়ার করেছিলাম একটা ঘটনা, তারপর থেকে আমরা অসংখ্য ইমেল পেয়েছি, এবং সেই ইমেইলের মধ্যে সবাই আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন ধরনের ঘটনা, এবং অনেকেই অনেক ধরনের কাহিনী লিখেছেন, এবং টাইটানিক সম্পর্কে বিভিন্ন বিতর্ক যেগুলো রয়েছে সেগুলোও তুলে ধরেছেন। আমাদের সঙ্গে আনাফ হোসেন পালবাড়ি যশোর থেকে যেমন অনেক কথা লিখেছেন, তার ঘটনা বা তার কথার উল্লেখ মানে অংশ বিশেষ আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। যেমন তিনি লিখেছেন যে অনেকের ধারণা ছিল যে টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এই যুক্তি প্রমাণ
FM, the night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণফোন। যেমন কথা তেমন কাজ, কোনো কথা হবে না। চলে যাব বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে, এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসেছেন। তো রাসেল ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসেছি এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভইয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডে সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা, ওখানে ইংল্যান্ডে ব্রন বট আপ। তো এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। আনন্দ ওয়াজ বর্ন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভিয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আদিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা, এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা, এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা, কবরস্থান ছিল, এখনো আছে, মানে ছিল মানে এখনো আছে। ওই হাইগেট সেমিট্রিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। এটা তো ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে, এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় এই করার জন্য। এন্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে, দুই পাশে মানে দুই সাইডে, এবং বিশাল। বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পারতেছেন, অনেক বড়, অনেক বড়। আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা। প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটা কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড। প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল, এবং ঈশের বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, চিল ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটা থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুজন আসছি, এন্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি, এন্ড দেখি এটা কেমন। হ্যাঁ, খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখেন। তো ও বলতেছে যে লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয় তারপরে। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সে বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটা আর মাটির তৈরি। অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়, অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি টুমটাও একটু বলে দেন তাহলে। টুম হচ্ছে জাস্ট
আমাদের যে কনভেনশনাল কবর conventional যেটা কবর মাটির সেটাই। নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয় and উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স। এই হচ্ছে ডিফারেন্স দুটো। তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড ফিল ও করে। আচ্ছা, লুকোচুরি খেলাটা হবে এইভাবে। এইভাবে। আমি ভাবছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা টু ম্যান ক্রিপ্টে। হ্যাঁ আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। এনিওয়েজ, তো প্রথম ইটাই পড়ে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে and ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন। প্রথম খেলা শুরু হয়ে যায়। তো ইউজিন আচ্ছা। দাঁড়ায় এক জায়গায় যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, রাইট। দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে, মানে মনে আছে, এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সময় সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু সবাই হয়ে গেছে খেলা শুরু আশেপাশে। করতো, রাইট। হ্যাঁ। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাও ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বোঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। না, হোয়াট দে সে ইটস From ফ্রম the দ্য heart, হার্ট। right. একদম সেটা So- আমার মনে হয় যে ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখেন না। তো হারার আগে জাস্ট একটা শীষ দেখে, হ্যাঁ, শীষ দিয়ে মানে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পেছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু আর কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে চিচি পোকার হালকা হালকা শব্দ স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে রাসেল, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে, এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও পিছু ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা দেখে নাচছে সেখানে কান পাথরে ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কিছু হাসলো। তো হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথায় এটা কাজ করেনি। এবং নক করার কোনো শব্দ পেয়েছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড় 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 শব্দ। বাট সে কিন্তু মানে ওইটার তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বোঝা যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায় কিছুটা, ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিল, আমি জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে আর ইউ দেয়ার, হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গট ইউ, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ, বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখে বন্ধুরা বসে আছে, মানে ওর বন্ধুরা বসে আছে। তো ও মানে মানে মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি না, ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, আমার সময় নেই, লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম হচ্ছে না। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম? তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল, ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা ডিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো।
ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, তুমি আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস গো আমরা ওইটা আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছু পিছু যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় দানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ডকে একবার ডাকে, হ্যাঁ স্টপ, আমরা না যাই ওখানে, উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো? বলে কি নো রিচ একটু কাছে, তুমি আসো, আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে কিন্তু একটা ঢাল আছে বেশ, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নেই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা হচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম। এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে 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 ডাকতেছে পেছনে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে। এবং ও সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে? ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিলে, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই, আমিও অনেক শুনেছি এরকমই লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে, অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন্ড কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে, এবং আপনাদের প্রত্যেকের বাথরুমে, সেটাই গভীর রাতে যদি বাথরুমে যায় কেউ, তাহলে মানে সেটাই, মানে আমি শুনেছি যে সবচেয়ে বেশি মানে আমাদের কাছাকাছি কোথাও যদি মানে অনেকে বলেন যে দেখার শখ করে, রুমের ভেতরে বা বাথরুমে আপনি পেয়ে যেতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলো আধারিতে অথবা লাইট জ্বালানো অবস্থায় দেখা হয়ে যেতে পারে। এটা কিন্তু রাসেল ভাই মানে আউট অফ নাথিং যে বোগাস একটা কাহিনী বলে দিলাম তা না, বাথরুমে যা আছে এটা ধর্মভাবে স্বীকৃত। আমাদের রিলিজিয়নে, ক্রিশ্চিয়ানিটিতে সব জায়গায় বলা আছে যে দোজ প্লেসেস আর
the best place for these for demons. those right. এবং সবচেয়ে বড় কথা যেটা সেটা যে আপনি যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠলেন, উঠে আপনি ওয়াশরুমে গেলেন এবং ওয়াশরুমে গিয়ে দেখলেন যে আপনারই মতো দেখতে অন্য কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার পরিবারের পরিচিত কারো মতো কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার ট্রাভেল করে চলে গেছে এবং সেই জগৎ থেকে সে দেখছে আমাদের এই পৃথিবীকে আয়নাটাকে একটা পোর্টাল হিসেবে একটা দেখায়। পোর্টাল হিসেবে দেখে। ভ্যান হালস্টিং সিনেমার মধ্যেও দেখায় যে ট্রান্সলভেনিয়া থেকে ড্রাকুলার এসে যাওয়ার সময় একটা আয়নাকে পোর্টাল হিসেবে তারা ইউজ একদম করে। একদম। তো আয়না একটা অদ্ভুত রহস্যময় জিনিস, এবং আয়না নিয়ে কারো ঘটনা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আরো একটা ছোট্ট বিরতি যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and Geo Furti. Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং এই মুহূর্তে স্টুডিওতে আছে ফারনান এবং বাবু ভাই। আমরা রেডিও ফুর্তির পেজে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি স্বপ্নময়ী বালক আমাকে লিখেছেন এবং তিনি শুনছেন। তাবাসসুম ফারিয়া আমাকে বলছেন যে তিনি শুনতে চেষ্টা করছেন আর কি, আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি আচ্ছা আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনি চলে যেতে পারেন, আপনি বলছেন যে আপনি শুনতে চান, আপনি আপনার গুগল প্লে স্টোরে, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সেখানে যেতে পারেন, আর যদি আপনি আইওএস হন তাহলে, অর্থাৎ আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনি চলে যেতে পারেন অ্যাপ স্টোরে, এবং সেখানে গিয়ে জাস্ট রেডিও ফুর্তি টাইপ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন রেডিও ফুর্তি অ্যাপ, এবং সেটাতে আপনি সরাসরি শুনতে পারবেন। আবিদ হাসান রাকিব আমাদের লিখেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে প্লাবন লিখেছেন। আমাদের সাথে আরিফুন আহমেদ জুবায়ের আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন ভূত এফএম না শুনলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এরকম ভূতের অনেকগুলো ঘটনা রয়েছে। এটা না বোঝার কিছু নেই আরিফিন আহমেদ জুবায়ের, আমি জানি না আপনি কেন এই কথাটা লিখেছেন। যদি মনে করেন যে এটা নিয়ে মজা করছেন তাহলে আমি আপনাকে একটু বলি যে ভূত এফএম যখন আমরা শুরু করি তখনই আমাদের মেইন কনসেপ্টই ছিল এটা, যে বাংলাদেশের প্রতিটা মানুষ, আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করেন, আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে, আপনার আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে একটা ঘটনা হয় তাদের লাইফে ঘটেছে, অথবা তারা কারো কাছ থেকে শুনেছেন। তখনই মনে হচ্ছিল যে 16 কোটি ঘটনা তো এখন আমরা অনেক দেরি 16 কোটি ঘটনায় পৌঁছে দেবে না, 16 কোটি হোক, তারপর এরকম যদি মজা নেওয়ার জন্য বলে থাকেন তাহলে তো মানে 16 কোটি ঘটনা হওয়ার পর সেই মজাটা নিতেই পারবেন, সেই সময়টা আছে। আর যদি না সত্যি সত্যি মিন করে থাকেন এটা, তাহলে ইয়েস দিস ইজ ট্রু যে
আসলে অনেক ঘটনা রয়েছে। সাইফুল্লাহ শিবলু আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আই এম অন ভাইজান ফ্রম রাজশাহী। আমাদেরকে আবিদ কিং রহমান লিখেছেন বাবু ভাইয়ের ঘটনাটা ভালো। নিঝুম রাতের কাশফুল লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি রাহাত শোভন, আজকে একটু বেশি হয়ে যাচ্ছে। আমাদের কুমার খান বলছেন রাসেল ভাই আজকে আর বাথরুমে যাব না। আমাদের সাথে মাফি সাহা লিখেছেন যে এখন খুবই মজা লাগছে। এখন পর্যন্ত আমি একটা মানে এরকম পেলাম না যে কেউ বলেছেন যে ভাই আরো ভয়ের ঘটনা শুনতে চাই, তার মানে উই আর ডুইং গুড। সো আপনাদের ফিডব্যাক খুবই জরুরি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং পরবর্তী ঘটনায় আমাদেরকে শোনাবেন আফনান এবং মাসুম ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং সাচ এ গ্রেট মিউজিক। না আপনাকে বলছি, আপনাকে আমি আচ্ছা ফারনান, আমি আফনান আবার বলে ফেলেছি। ফারনান এখন আমাদের সাথে, মানে ফারনান এবং আফনান দুটো কাজ নাম এত বেশি কাছাকাছি, হ্যাঁ, তো আমাদের ভুল হয়ে যায়। মানে ফারনান আফনান মানে একটা হচ্ছে এফ দিয়ে আর একটা হচ্ছে এ দিয়ে। আরে কি না থাক, আচ্ছা যাই হোক আমরা ঘটনায় চলে যাই, কারণ বলতে ফান করার কোনো জায়গা না। তো আমরা চলে যাই ফারনানের কাছে। জি ভাই, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা বলেছে এক বড় ভাই, ওনার নাম হচ্ছে জিকু ভাই। আচ্ছা। ওনার নিজের সাথে এবং ওনার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে এবং যেটা হয় যে উনি এবং ওনার যে বড় ভাই, ওনারা দুইজন কাজিন। তো ওনারা ওনাদের দেশের বাড়ি থেকে যখন ঢাকায় ফিরবেন, তো তখন যেটা হয় যে ওনার দেশের বাড়ি পাবনা এবং পাবনা থেকে তারা ঢাকায় বাইকের মাধ্যমে তারা আসবেন আর কি, এরকম একটা প্ল্যান করেন এবং রাতের দিকে তারা এই জার্নিটা করে। তারা মানে সচরাচর ওই রোডটা দিয়ে সবসময় যায়, মানে তাদের এটা ইউজ টু যে সবসময় বাইক দিয়ে তারা মানে ঢাকায় ফিরবে। তো এরকমই এক রাতে তারা প্ল্যান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল এবং এরপরে যেটা হয় যে মাঝ পথে যখন আসে তখন যেটা হয় যে হঠাৎ করে পিছনে যে ভাইটা বসা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে ফিল হচ্ছিল যে বাইকটা যখনই আপনার ব্রেক করা হচ্ছে তখনই ঠিক পিছন থেকে কোন একটা বাতাসের মতো একটা ঝাপটা এসে তার গায়ে বারবার লাগছে এবং এরকম যেটা মনে হবে যে পেছনে আরেকজন কেউ একজন বসে আছে। মানে যখন বাইকের পেছনে কেউ একজন বসে থাকে, ব্রেক করলে যেমন একটা ধাক্কা লাগে, ঠিক সেরকম একটা ধাক্কা লাগতেছে একটু পরপর। তো এই কথাটা যখন সে তার যে ভাই, ছোট ভাই যে বাইকটা চালাচ্ছিল, তো তাকে যখন বলে, সে বলে যে আসলে এরকম কিছুই না, তুমি হয়তো বা ভুল, মানে তোমার কাছে ভুল কিছু একটা মনে হচ্ছে। তখন এমন কোনো ওয়ে ছিল না যে সামনে যে বাইক চালাচ্ছে সে পিছনে চলে যাবে এবং যে পেছনে বসা সে সামনে যে বাইকটা চালাবে, কেননা বাইক একজনই ওখানে চালাতে পারত। তো সেই ক্ষেত্রে তাদের যে মানে রোটেশনটাও হয়নি করা এবং যে বাইক চালাচ্ছিল সে বারবার বলছিল যে না তুমি আসলে কোন একটা কিছু মানে এমনি জাস্ট হয়তো ভুল কিছু একটা হচ্ছে তোমার সাথে, কিন্তু সে বারবারই বলতেছে যে না আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার বাইকের পেছনে কেউ একজন বসা। তো এরকম করতে করতে তারা মাঝে মাঝে যেটা হয় যে বিভিন্ন জায়গায় চা খেতে নামলো এবং তখন যেটা দেখা দিত যে তার বড় ভাই সবসময় ছিল খুব মানে হাসি খুশি দুষ্টামি করতো, কিন্তু সেই রাতে সে খুব চুপচাপ, মানে তেমন কোনো কথা বলতেছে না, খুব টেনশনে আছে এরকম কিছু একটা। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার মানে কি হয়েছে, এরকম কেন আজকে? তখন সে বলে যে আমার কাছে খুব একটা জিনিস খুব ভয় লাগছে, মানে আমি কয়েকটা দিন ধরেই এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে বিষয়টা কি ভাইয়া, মানে কি হয়েছে আপনার আসলে? তো তখন উনি বলে যে আসলে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এই যে পাবনা থেকে যখন ফিরছি আমরা, তার আগে গতকাল মানে সকালের দিকে যখন সে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাবে এবং তাদের বাসা থেকে মসজিদটা ছিল একটু বেশ দূরে এবং হেঁটে হেঁটে যেতে হতো এবং যেটা হয় যে একটু আগেই সে মানে যখন একটু অন্ধকার থাকে না জানেন ঠিক একটু আগেই সে মসজিদের জন্য রওনা হয় সবসময় এটা। এবং উনি যখন তাদের বাসা ক্রস করে, মানে একটা ঢালু পথ আছে, সেই পথটা ক্রস করে যখন সে মসজিদ দিকে যাবে, তার আগে ছিল একটা পুকুর এবং পুকুরের পাশে ছিল একটা অনেক পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছটাকে যখন সে ক্রস করে পুকুরে ওযু করতে যাবে, তখন তার হঠাৎ করে মনে হচ্ছিল যে পেছন থেকে তার মানে পিছনে কেউ আসতেছে একটু পর। আচ্ছা। তো যখন সে হাঁটে মনে হয় যে তার পেছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় দেখে যে কেউ না। সে এটা প্রথমে মনে করছিল যে হয়তোবা গ্রামের কেউ মুসল্লিরা তার পেছন পেছন আসতেছে কয়েকজন, কিন্তু যখন সে বারবার পিছনের দিকে তাকায় দেখে যে পিছনে কিচ্ছু নেই।
তো এরকম ভয়ে ভয়ে সে যেতে যেতে একটা সময় যখন সে আম গাছটাকে সে ক্রস করবে, অনেক পুরনো সে আম গাছ, তখন তার চোখে পড়ে অনেক লম্বা একটা ছায়া মূর্তির মতো কালো একটা লম্বা আলখাল্লা পরে এরকম কিছু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। এবং সেটা সে একদম খুব ভালো মতোই নাকি দেখতে পায়। এবং এটা দেখার পরে সে যেটা চিন্তা করে যে না, আমি হয়তো কোনো ভুল কিছু একটা দেখে ফেলেছি। সেটাকে সে ক্রস করে যখন পুকুর পাড়ে অজু করতে যায়, তখন সে যখন অজু করার সময় বসলো, তখনও তার কাছে মনে হচ্ছিল যে তার পাশে কেউ বসে অজু করতেছে তার মতোই। তো সে এই জিনিসগুলোর কারণে সে আরো বেশি ভয় পেয়ে যায়। এবং সে একটা সময় যেটা হয় যে এরকম ভয় পেয়ে মানে মসজিদে যাওয়ার পথে সে সেন্সলেস হয়ে যায়। তো তখন তাকে ওই যারা মুসল্লিরা আসে তাকে মানে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, আসলে তুমি কিছু কি খারাপ কিছু দেখছো? এবং সে বলে যে হ্যাঁ, আমি এরকম একটা কিছু ওই আম গাছের নিচে এরকম একটা ছায়ামূর্তির মতো দেখেছি। তখন ওই মুসল্লিরাও বলে যে আমরা সব সময় যেটা চেষ্টা করি, যদি একটু অন্ধকার থাকে তখন এই পথটা দিয়ে মানে আমরা যাই না আসলে, মানে অ্যাভয়েড করি। কারণ এই গাছটা অনেক পুরনো এবং এখানে যেটা হয় যে অনেক মানুষ অনেক কিছুই দেখেছে এক সময়। তো এরপরে সব ঠিক হয়ে গেল মোটামুটি। এবং যেটা হলো যে সে তার ভাইকে ঘটনাটা বলতেছে এবং সে বলতেছে যখন মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় যে আমার সাথে পিছন পিছন কেউ আসতেছে, বা আমি কোথাও বসলে আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ একজন বসে আছে। ইভেন সে যখন এখন ঢাকায় ফিরতেছে বাইকের পিছনে বসা অবস্থায় তার কাছে এটাও মনে হচ্ছে যে তার পিছনে বসে কেউ আসতেছে। ওকে, হ্যাঁ। তো এভাবে করে তারা ঢাকায় ফিরলো এবং বেশ কয়েকদিন কেটে গেল। তো হঠাৎ করে রাত 2টার দিকে একটা কল আসলো, যে আমাকে ঘটনাটা যে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার কাছে একটা কল আসলো। তো কলের মধ্যে যেটা হয় যে তার ভাই আসলে তাকে কল করেছে, বড় ভাই, এবং সে তাকে কল করে ডাইরেক্ট বলে যে ভাই আমাকে তুই একটু সেভ কর, মানে আমি খুব মানে ভয় পাচ্ছি, তুই এখনই আমার বাসায় আয়। তখন 2টা থেকে 2:30 বাজে রাত্র। এবং ও বলে যে আমার ওই জিনিসটা আমার রুমে এখন আসছে এবং ওটা আমাকে মেরে ফেলবে, এরকম একটা কিছু সে বলে। তখন তার যে ছোট ভাই মানে ছোট ভাই যে সে চিন্তা করে যে কি হলো আসলে, মানে তার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলো? আরে 2:30 থেকে উঠে আসাও তো একটু টাফ ব্যাপার। সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, আমি সকালের দিকে আসি, তুমি ভয় পেও না, সকালের দিকে আসি। সে মনে করলো যে তার ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা হয়েছে বা কিছু একটা এরকম প্রবলেম। আচ্ছা। তো এরপরে সকালের দিকে একটা দুঃসংবাদ সে পেল ঘুম থেকে ওঠার সাথে সাথেই, যে দুঃসংবাদ হচ্ছে এরকম যে তার ভাই গতকাল রাত্রি সুইসাইড করে মারা গেছে। আচ্ছা। তো এই খবরটা শোনার পরে সে অনেক বেশি হার্ড হয় এবং সে যেটা চিন্তা করে যে হয়তোবা আমি যদি তখন যেতাম, মানে ওর কথাটা শুনে হয়তোবা আমি তাকে মানে বাঁচাতে পারতাম বা কিছু একটা তাকে সেভ করার চেষ্টা করতে পারতাম।
লাইফে একটা এরকম একটা সমস্যা হয়েছিল এক সময় তার বড় ভাইকে নিয়ে, এবং এটা সে এখনো মানে কষ্ট পায় যে তার বড় ভাই যখন যাকে ফোন করেছিল তখন যদি সে সাথে সাথে তার বাসায় মানে পৌঁছাইতে পারতো, হয়তো তার বড় ভাই এখন বেঁচে থাকতো আর কি। রাইট, এই ছিল আমার ঘটনা ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা পরবর্তী ঘটনা চলে যাবো বাবুফের, এবং এটা বাবুফের লাস্ট ঘটনা। তো আমরা সেই ঘটনায় চলে যাই এবং আশা করছি যে আগের ঘটনার মতো এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে আসাদ ভাইয়ের কাহিনী। উনি আপনার বেশ আগের কাহিনী আর কি, এটা 80-র দশকের কাহিনী, লাইক 88-89 এরকম একটা সময়ের কাহিনী। বাবর রোডে ঘটেছিল, মোহাম্মদপুর বাবর রোড। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি নিষেধ করেননি কিছু বলতে, সেই জন্য আপনি নামটা বলে দিলেন জায়গাটা। আচ্ছা, এই বাবর রোড নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু এই জন্যই বললাম যে মানে পুরো মোহাম্মদপুর নিয়ে আছে। জি, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, হ্যাঁ সেটাই না দিক দিয়ে। তো বাবর রোডের ওই বাসাটার কাহিনী হচ্ছে, বাসাটা অনেক পুরনো ছিল রাসেল ভাই, এবং পাকিস্তান আমলের বাসা। তো আসাদ ভাইয়ের যে দুলা ভাই, উনি ওই বাসাটা মানে ওনাদের ইসে থেকে কিনে নেন আর কি, তার ফ্রেন্ডের কাছ থেকে বাসাটা কেনার পরে ওনাদের ছিল বাসাটা যখন উনি কেনেন, বাসাটার অলরেডি অনেক ভগ্ন দশা, মানে বাসার অবস্থা খুব একটা ভালো না, ওখানে নতুন করে দালান তুলতে হবে আর কি, এছাড়া ওখানে থাকার মতো অবস্থা নাই। তো আসাদ ভাইয়ের রেসপন্সিবিলিটি পড়ে ওই বাড়িটাতে থাকা, এবং বাড়িটা ওরা যখন ভেঙে তৈরি করবে, এবং পুরো দায়িত্বই আর কি ওনার দেখাশোনা করা লাগবে, ওনার দুলা ভাইয়ের বাড়ি। তো উনি যখন ফার্স্ট যায় ওখানে, তখন বাসাটা এমন একটা জায়গায় পড়ছে, বাবর রোডের এমন একটা অংশে, মানে হুমায়ুন রোডের কাছাকাছি, ওই জায়গাটা বেশ অন্ধকার এবং মানুষজন একদমই থাকে না, প্রায় মানে নির্জন হয়ে যায় রাতের বেলা। এরকম জায়গা কিন্তু বাবর রোডে এখনো আমার ধারণা আছে, এবং আমার ধারণা আছে আসলে আছে, এখনো আছে। তো ওই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যায়। তো রাতের বেলা উনি আসছে, উনি নর্মালি উনি থাকতে হচ্ছে বেইলি রোডের কাছে, বেশ মানে বিজি একটা এলাকা, ওখান থেকে এই অন্ধকার জায়গাটা এসে ওনার ভালো লাগছে না আর কি। তো রাতের বেলা উনি আপনার দেখা যাচ্ছে যে সময় কিভাবে কাটাবে এরকম চিন্তা করে উনি চিন্তা করলো যে একলা ওই বাসায় বসে না থেকে উনি শ্যামলী সিনেমা হলে সিনেমা দেখতে যায়। আচ্ছা, তো উনি সিনেমা দেখে রাত 9টা থেকে 12টা, এই গভীর রাতে লেট নাইট শো ছবি দেখে উনি শ্যামলীর থেকে ব্যাক করে আসতে থাকেন। তো উনি যখন আসেন, পুরো রাস্তা নর্মালি আসেন, এসে যখন নাকি উনি আপনার ইসে ঢোকেন আর কি, বাড়িটার যে গলিতে ঢুকেই উনি বেশ একটা ধাক্কা মতো খান, কারণ উনি দেখছেন যে ওই বাসার ঠিক দুই পাশে কতগুলো কুকুর মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাসাটার দিকে তাকিয়ে আছে। না ঘেউ করছে, লাইক কেউ একজন আছে, কাউকে দেখে কুকুর চিৎকার করছে। এখন উনি এটা দেখে একটু মনে করেন যে বাসায় কি কেউ ঢুকলো, আমার দায়িত্বে রেখে গেছে বাসা, হ্যাঁ বাসায় মানে মানুষজন আজে বাজে মানুষ যদি ঢুকে, এই একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে মানে খারাপ মানুষ যদি ঢুকে। তবে 80-র দশকের ওই সময়টাতে তখনও এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয় নাই রাসেল ভাই, যে খালি বাসা পেলেই মানুষ ঢুকে পড়তো। আচ্ছা, তো এসব চিন্তা করে উনি লাস্টে কিছুক্ষণ চিন্তা করে বাসায় ঢুকবে কিনা, উনি হেঁটে হেঁটে ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের কাছে যায়, ওখান থেকে সিগারেট কিনে নিয়ে উনি আবার আসে, এসে দেখে যে ঠিকই কুকুরগুলো এখনো ওইখানে দাঁড়ায় আছে, ঘেউ ঘেউ করে, আবার গড় করতেছে। তো উনি একসময় আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসার কাছে যায়। বাসার কাছে যখন যায়, কুকুরগুলো ওনাকে দেখে মানে দেখাতে গড় করছে, মানে জিনিসটা হচ্ছে কুকুর উল্টা চিৎকার করার বদলে ওনাকে দেখে যেন সাহস ফিরে পায়, এরকম একটা ব্যাপার কুকুরের। তো উনি আস্তে করে যে ওই বাসার মূল গেটটা খুলে, মানে ওই যেটা নর্মাল যে লোহার গেট ছিল, ওটা খুলে উনি আস্তে আস্তে ঢুকে, এবং ওনার বুকের ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে, মনে হচ্ছে একটা খালি বাড়ি, যেগুলো দরজা জানালা মানে কিছুগুলো খোলা ভেতরের দিকে, কাঠের জানালা, তার মধ্যে কাঁচ লাগানো, এবং কয়েকটা জানালা খোলা, এবং উনি ওই খোলা জানালা দিয়ে ভেতরে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আবছা কিছু দেখা যায়, মানে মনে হচ্ছে যে ঘরের ভেতরের কিছু, হ্যাঁ এরকম মনে হচ্ছে, এবং একটা ভ্যাপসা গন্ধ। এরকম খালি বাড়িতে কখনো যদি আপনি যান রাসেল ভাই, আপনার কাছে কিন্তু মনে হবে যে বাড়ির ভিতরে আলাদা একটা প্রাণ আছে, বাড়ির নিজেরই একটা প্রাণ আছে। খুবই ভালো কথা বলেছেন যে আপনি নিজে বাড়ির ভিতরেও বাড়ির নিজের একটা ক্যারেক্টার আছে, বাড়ির ভিতরে। এটা সত্যি কথা রাসেল ভাই, আমরা যখন বাড়ি করি, আমি আমাদের বাসা পুরো খালি করে ফেলছি, একতলা বাসা, সেখানেও কিন্তু আমি যখন ঢুকছি আমার মনে হচ্ছে কিছু একটা বেরোবে ঘরের ভেতর থেকে, এরকম একটা ফিলিংস। আমার নিতান্ত পরিচিত একটা বাসা, সেখানেও আমার এরকম মনে হয়েছে। তো উনার এই জিনিসটা উনি যখন বলে, এই উনার এই ফিলিংসটা আমি বেশ ভালো মতো বোধগম্য হয়েছে আমার। তো এরকম হলে উনি সিঁড়িতে তারপর উঠে যায়। তো সিঁড়িগুলা মোজাইকের সিঁড়ি, উনি বলছে যে বেশ মানে নকশা করা ছিল, সেই পাকিস্তান আমলের বাড়ি, উঠে উপর উঠে গেছে। তো উনি যখন নাকি দোতলায় যায়,
দোতলায় যে উনি যে রুমটার মধ্যে থাকছে আর কি, যেখানে ওনার মানে একটা চৌকি রাখছে, উনি টেবিল রাখছে থাকার জন্য, ওখানে যে উনি লাইট জ্বালার পরে মানে ওনার সেট আপ করে সবকিছু রেখে ঠেকে উনি বসে থাকে কিছুক্ষণ, বসে থেকে এক সময় ঘুমানোর চিন্তা করে। তো যখন বাতি নিভাই দিয়ে উনি শুয়ে পড়ছে, তো কিছুক্ষণ শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে এরকম কুকুর, এবং কুকুর ডাকতেছে অনবরত, কিন্তু কুকুর ডাকছে একটু পর। তো কুকুর কেন ডাকে বা বাসাটা খালি, একটু ভয়ও পাচ্ছে, ভূত প্রেতের ভয় একটু মনে ওনার ধরছে, কারণ উনি জানে যে এই বাসাগুলোকে নাকি পাকিস্তান আমলে যখন যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নাকি এগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে তৈরি করছে, এবং বিভিন্ন রকমের মানে অত্যাচার এসব বাড়ির মধ্যে হয়েছে। তো এগুলো একটু ভয়ও পাচ্ছে সব স্মৃতিতে। তো একসময় উনি হঠাৎ করে খেয়াল করে কিছুক্ষণ পরে হঠাৎ মনে হয় একদম নিস্তব্ধ হয়ে যায় পুরো জায়গাটা। আচ্ছা, মানে কোনো কুকুরের শব্দ নাই, অ্যাজ ওয়েল অ্যাজ ঝিঝি পোকা বা যে কোনো রকমের শব্দ, পুরোটাই নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে একদম চুপচাপ একটা এনভায়রনমেন্ট। তো এরকম শব্দ শুনে উনি বেশ অবাক হয়ে যায়, এরকম কেন, মানে এরকম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, মানে একটা অস্বস্তিকর ফিলিংস ওনার মধ্যে কাজ করতেছে। এই সময় খুবই স্বাভাবিক, মানে সেটাই তো। হ্যাঁ, উনি হঠাৎ করে শব্দ পায়, ঝনঝন মানে কিছু একটা পড়তেছে নিচে, মানে হাঁড়ি পাতিল এগুলো কিছু পড়তেছে, হ্যাঁ এরকম শব্দ। মানে অবাক হয়ে যায়, ঘটনা কি হাঁড়ি পাতিল নিচে থাকার কথা না। উনি করে কি, হাঁটে, এটা রুম থেকে বের হয়, আস্তে আস্তে সিঁড়িতে নামতে থাকে নিচের দিকে। সিঁড়িতে নামতেছে, তখন মনে হচ্ছে মানুষের কোলাহল, লাইক কি কি ঝগড়া করতেছে, মানুষ কি কি বলতেছে, একটা মহিলার কণ্ঠ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাঁড়ি পাতিল এগুলা নাড়া হচ্ছে, হ্যাঁ এরকম একটা কথা, মানে মহিলার কণ্ঠস্বর শুনতেছে উনি রীতিমতো, যে কথা বলতেছে, কি কি চিৎকার করে করে এটা সেটা বলতেছে। তো উনি করে কি, আস্তে আস্তে হেঁটে যায় যে, এবং উনি ওই জানলার সামনে দিয়ে শুনতেছে যে অন্ধকার ঘরের ভেতর থেকে শব্দগুলো আসতেছে, ঠিক আছে। তো ওখানে লাইটও নাই, কিছু নাই, উনি জানলা দিয়ে আস্তে করে তাকায় ভেতরে, বাসাটার ভেতরে, দেখে যে ওখানে মনে হয় কোন একটা কিচেন বা কিছু আছে, সেখানে কিছু নাড়াচাড়া হচ্ছে, মানুষের আবহাওয়া বুঝতে পারতেছে, কিচেনে কাজ করতেছে মহিলা, এবং অন্ধকারের মধ্যে কিভাবে একজন মানুষ নাড়াচাড়া করতেছে, মানুষের কাজ করার কোনো সম্ভাবনা নেই, একটা হাড়ির মতো দেখতেছে, এরকম পাতিলের মতো নড়তেছে ওখানে, হ্যাঁ, এবং কথা বলতেছে সেই মানে অস্পষ্ট শব্দ, হ্যাঁ, যে এটা এভাবে ফেলাই দিছি, এরকম হতেছে, হেরা আসবে, এই ধরনের কথা। তো উনি না খুব ভয় পেয়ে যায়। উনি ভয় পেয়ে করে কি, এক সময় মানে চলে যাবে কি ভাবতেছে, এই সময় কি মনে করুন উনি দরজাটা ধাক্কা দেয়, ওই যে যেই দরজা দিয়ে রুমে ঢোকা, দরজাটা যখন ধাক্কা দেয় উনি ক্যাচ করে দরজা খুলে দেখে ভিতরে কোনো শব্দ নেই, পুরা নিস্তব্ধ হয়ে গেছে ভিতরে। তখন ওনার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে, যে আমার কাছে খুব অদ্ভুত লাগে যে কি হচ্ছে, যে ভিতরে এরকম শব্দ পেলাম এসে। এবং উনি যখন নাকি আবার সিঁড়িতে উঠে আসছে, মাঝ সিঁড়িতে উঠে আসছে, তখন শুনতেছে পুরুষ কণ্ঠের চিৎকার, যে কেউ কিছু গালি দিতেছে, দিতেছে, মানে জঘন্য অবস্থা। তো উনি না খুব ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে বাড়ির মধ্যে কোলাহল শুরু হয়ে গেলে হলো। উনি উপর থেকে তাকালো নিচে, তাকায় দেখে মনে হলো 3-4 জন মানুষ দাঁড়ায় আছে, এবং তারা চিৎকার করতেছে ভেতরে, মানে ওই রুমের ভেতরে। এবং উনি যখন নাকি কিছুক্ষণ তাকায় আছে, হঠাৎ করে দেখে যে ওটার মধ্যে কেউ ওনার দিকে তাকাইছে উপরে, এবং উনি এটা দেখা শেষ দৌড় দিছে ওনার রুমের দিকে। ছেড়ে যখন দৌড় দিছে, রুমের মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগাই দিছে, তখন শুনতেছে যে ওনার রুমের যে জানলার পাশ থেকে কেউ হাসতেছে কণ্ঠে, মানে এটা পুরুষ কণ্ঠের হাসি। এবং উনি প্রচন্ড ভয় পায়, এবং কাইন্ড অফ সেন্সলেস এর মতো হয়, মানে পুরো সেন্স চলে যায় না, ওনার কিছু সেন্স থাকে। উনি চুপচাপ বালিশে মুখ গুজে শুয়েছিল, এবং উনি সারা রাত এইসব শব্দ শুনতেছিল, বিভিন্ন রকমের চিৎকার, চেঁচামেচি, এই ধরনের ব্যাপার স্যাপার, এবং কেউ কাউকে মারতেছে, এরকম মানে প্রচন্ড অমানসিক গড়গড় এরকম শব্দ উনি কিন্তু শুনতেছে রাত্রেবেলা। তো যখন নাকি ফজরের দিক হয়ে যায়, আজানের শব্দ হয়, তখন আস্তে আস্তে সব চলে যায়। এবং উনি সকালবেলায় ওই যখনই একটু আলো ফুটছে, ওই বাসার থেকে ওনার মানে মানি ব্যাগ যা আছে নিয়ে ওখান থেকে তলপি হয়ে দৌড় দিয়ে বের হয়ে যায়, এবং আর কিছু বলে না। ওনার দুলাভাইকে বলে এইসব ঘটনা, যে এই জিনিস দেখছে। তো ওনার দুলাভাই বলে যে আসলে আমার উচিত হয় নাই তোমাকে থাকতে দাও, কারণ ওই বাসার অনেক ইতিহাস আছে, ওইখানে যে ফ্যামিলি ছিল তাদেরকে পুরাই মার্ডার করা হয়েছিল, পাকিস্তান আর্মি এসে মার্ডার করছে, এবং তারা ওখানে ক্যাম্প করেছিল, এবং অনেকগুলো বাড়ি ওখানে ক্যাম্প করেছিল। আরেকটা বাড়িতে আমার খালুই নিয়েছিল, রিনোভেট করছিল, আপনাকে মনে হয় আমাকে বলেছিলেন। রাইট রাইট রাইট। ওই জায়গাটা নাকি পুরোপুরি এই ধরনের এরকম হন্টেড জায়গা। এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, আমি লাস্ট যখন আসছি তখন দেখছি অনেকগুলো নতুন নতুন দালান, রাসেল ভাই। বাট স্টিল আমি কিন্তু রাতের বেলা ওখান থেকে চলাফেরা করতে গেলে, গভীর রাতে যদি কখনো ওই জায়গায় যাই, আমি আস্তে করে মোটরসাইকেল থামায় দাঁড়ায় দেখি, একটু ফিল করার চেষ্টা করি যে পরিবেশ কি আগের মতো আছে কিনা ওখানে। বাহ, চমৎকার চমৎকার লাগলো বাবু ভাই আপনার এই ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। এবং আপনি কয়েকদিন আগেও আমরা
হ্যালোইনের প্রোগ্রাম করলাম, তারপরে আজকে আবার আপনাকে ডাকা মাত্র আপনি চলে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রক্তিম সূর্য আমাদের লিখেছেন হ্যালো রাসেল, আমাদেরকে মারিয়া মিম লিখেছেন এখানে আমাদের এখানে, এবং আমাদের এইখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখছেন, যেমন আমাদের এইখানে আছেন নাফিজ, এবং তিনি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে লিখছেন। আমাদের সঙ্গে লিখেছেন রিকার্ডো মেহেদি, ড্যাম ব্যাকগ্রাউন্ড মিউজিক, থ্যাঙ্কস টু মাসুম ভাই। সাকিব খান আমাদের সাথে আছেন, রাজশাহী থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও বগুড়া থেকে শুনছেন আশিক খান, আমাদের সঙ্গে আছেন রেজাউল ইসলাম ফরহাদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এক্সট্রিম নামি, তারপরে আমাদের সঙ্গে সাইফুর রহমান মুন্না, এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছেন। কুতুব আল দিন তিনি শুনছেন কোন একটা জায়গা থেকে। আর যে সোহেল তিনি বলছেন আমার কাছে কিছু ঘরোর ঘটনা আছে, পাঠিয়ে দিন ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে। শেখ মাহমুদুল ইসলাম ছোটন তিনি আমাদের সঙ্গে আছেন। এমডি মুসাব্বিল হুসাইন আমাদের সঙ্গে আছেন, কালকে এক্সাম তারপরে মিস করতে চাচ্ছেন না। ছোটন শুনছেন অ্যাপ দিয়ে। আচ্ছা, ফয়সাল আহমেদ তিনি বলছেন অনেকদিন পর লাইভ শুনছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুরন্ত দুর্জয়, এছাড়া আমাদের সঙ্গে আছেন এসকে বাপ্পি আহমেদ, আমাদের সঙ্গে আছেন রাজীব আহমদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নওরিন খান, সুরাইয়া পাক রাখি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফারহান সাদি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইউনবি, এবং তিনি অস্ট্রেলিয়ার জিয়ং ইউনবি, এবং তিনি বলছেন আই লিভ ইন অস্ট্রেলিয়া, সিডনি ডাউন। বোথ অফ তিনি শুনছেন, এবং তিনি বলছেন যে তার মা এবং কাজিনস দে আর অলসো উইথ হার, এন্ড তারা সবাই বলছেন যে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, এবং আমাদের বাট মাই মাদার হ্যাজ টু এক্সপ্লেইন। তার মানে হচ্ছে আচ্ছা যারা শুনছেন তারা কেউ বাংলা জানেন না, মা যিনি আছেন তিনি এক্সপ্লেইন করছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি যে ট্রান্সলেট করে দিচ্ছেন সবাইকে, এবং থ্যাংক ইউ ইট রিয়েলি মিনস আ লট। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাব্বিহাস হুসাইন, এছাড়াও রাসেল খান আমাদের সঙ্গে আছেন, ফেরদৌস রহিম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাকিব আহমেদ সূর্য আমাদের সঙ্গে আছেন, যে আর তারিকুল সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে, এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপ এবং তারপরে আবার অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম। এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা গত সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার রাতের ঘটনা। ওই দিন আমার বড় ভাইয়ের গায়ে হলুদ ছিল, তো বৃষ্টি হয়েছিল ওই দিন। রুফটপে আমরা পার্টির ব্যবস্থা করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্টটাই নষ্ট হয়ে যায়। তো আমরা 2টা পর্যন্ত আর কি এখানে থাকতে পেরেছি। তো এরপরে যে যার বাসায় চলে গিয়েছিলাম। তো আমার বাসায় সিকিউরিটি লক দিয়ে দেয় 11টা বাজে। তো আমার যাওয়ার কোনো জায়গা ছিল না, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাবো। তো বৃষ্টি হচ্ছিল, তাই আমি আমার একটা ফ্রেন্ড বের হয়ে যাই ওইখান থেকে। তো বের হয়ে আমরা একটা মোড় আছে, 5 স্টার মোড়, ওই মোড়টাতে আমরা আড্ডা দিই। তো ওই মোড়ে আসার পর আমার ফ্রেন্ডের ফোনে একটা কল আসে, যেটা তার খালা ফোন দেয় যে সে যেন তার বাসা হয়ে দেন যায়। পরে আমাকে তো কোথাও দাঁড়াতে হবে, তো বৃষ্টি হচ্ছে। আমি ওই মোড়ের সামনেই একটু ভিতরের দিকে একটা বিল্ডিং আছে 4 তলা, ওই বিল্ডিং এর নিচে আশ্রয় নিই। তো আমার ফ্রেন্ড ওর খাবার বসেছে, ও বলছে 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। পরে আমি ওই 4 তলার নিচে যখন আশ্রয় নিই, আমার জামাটা এমনি একটু ভিজে গিয়েছিল, তাই আমি ফ্লোরে বসে পড়ি। তো ওই বিল্ডিং এর সামনে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটা ঘেরা দেয়াল দিয়ে, এবং তার উঠান আছে। তারপরে একটা অ্যাপার্টমেন্ট, যে অ্যাপার্টমেন্টটার নামে অনেক কথাই আছে, এখানে নাকি অনেক কিছু দেখা যায়, আর ওটা কাজও অত ভালোভাবে এগোতে পারছে না। তো এগুলা সব চিন্তা করে কেমন একটু ভয় লাগতেছে। তো আমি ভাবলাম যে এখানে কেমন জানি লাগতেছে, আমার উঠে যাওয়াটাই ভালো হয়।
পরে ওই অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন রকম আওয়াজ আসতেছে, ধূপ ধাপ কাজ চলতেছে এরকম আওয়াজ, কিন্তু আসলে এখানে রাতে কাজ চলে না। এগুলা এখন কি বলবো, কেউ বিশ্বাস করে না। তো আমি একটু ভয় পেতেছিলাম, তো ওখান থেকে উঠে আমি আমাদের চা রাস্তার মুখে এসে দাঁড়াই। এখানে একটা দোকান ছিল, দোকানের সামনে একটা ছাউনি ছিল, ওই ছাউনির নিচে এসে আমি দাঁড়াই। তো এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল, কোনো আলো নেই, বৃষ্টি হচ্ছে, আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে ওইটার আলো, আর এমনি ন্যাচারাল যে একটা লাইট থাকে ওই আলো, এছাড়া কোনো আলো নেই। তো পুরো রাস্তায় যতদূর আমার চোখ যায় কোনো মানুষজন ছিল না। তো কারেন্ট নাই, বৃষ্টি হচ্ছে, এমন একটা পরিবেশে আমি দাঁড়ায় আছি। তো আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম যে তুই একটু তাড়াতাড়ি আয়, চলে যাবো আমরা। পরে বললো আচ্ছা আসতেছি। এমন সময় দেখলাম আমার ডান পাশে রোড দিয়ে একটা মহিলা, সে আমার বাম দিকে রোডটাতে যাবে, মানে বরাবর সোজা হেঁটে যাবে। তো এত রাতে 3টা বাজে এই বৃষ্টির মধ্যে একটা মহিলাকে দেখে আমার একটু সন্দেহ লাগলো, কারণ এটা এমন একটা সময় একদম অতি জরুরি ছাড়া মানুষ বেরিয়ে হবে না। আর তার গেটআপ দেখে মনে হলো যে বৃষ্টি হচ্ছে, তার কোনো প্রোটেকশন তার মধ্যে নাই। তো সে তার হাতে একটা সিলভার কালার লাঠি ছিল, সেই লাঠিটা হাতে ধরে রেখেছিল, কোনো ভর দিচ্ছিল না। তো মহিলাটা আমার সামনে দিয়ে যখন ক্রস করতেছে আমি দেখতেছি, সে আশ্চর্য করে দিয়ে আমাকে ক্রস না করে আমার সামনে দিয়ে আমার বরাবর আসতে থাকে এবং আমার পিছনের রোডটার দিকে যেতে থাকে। তো আমার একটু সন্দেহ লাগলো যে সে আমাকে দেখে যেহেতু তার লাইনটা পথটা চেঞ্জ করে ফেললো, তার মানে সে কোনো খারাপ কাজে যাচ্ছে। তো চোর ভাবে বলে আমি পিছনে তাকালাম যে সে যাচ্ছে। তো আমার পিছনের রোডটাতে একটা সিকিউরিটি ডোর ছিল, যেটা পুরো রোডটাকে কভার করে, এবং এটার বাম পাশে একটা পকেট ডোর ছিল। তো মহিলাটাকে যেতে হবে ওই পকেট ডোর দিয়ে যেতে হবে। তো আমি দেখতেছি সে যাচ্ছে, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে সে ওই দরজার মাঝখান দিয়ে চলে গেছে, উইদাউট দরজা খোলা বা পকেট গেট খোলা, কোনো কিছু সে প্রয়োজন মনে করে নাই। সে ওইটার ভিতর দিয়ে কিভাবে গেল আমি এখনো জানি না, কারণ ওইটা পকেট গেটটা খোলা থাকে কিন্তু মেইন গেটটাতে বড় তালা দেওয়া থাকে। সে মাঝখান দিয়ে গেল, এটা দেখার পর আমি ভয় পাইনি, কিন্তু আমার একটু হাসি পেয়েছে, এটা কিভাবে বললো। পরে আমি দেখতেছি সে গেটটা ক্রস করে অনেক দূর যাচ্ছে, সে আমি দেখতেছি। পরে আমি মাথাটা নর্মাল করে আমি ভাবতেছি যে কি হইলো। পরে দেখি আমার পিছন থেকে তালির আওয়াজ আসতেছে, তালির আওয়াজ আসতেছে। এখন আমি পিছিয়ে থাকলাম, দেখি কেউ নাই, কিন্তু তালির আওয়াজ আমি স্পষ্ট পাইছি। আমি ভাবছি আমার ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি আবার নর্মাল হয়েছি। পরে গিয়ে দেখি আবার তালির আওয়াজ। পরে এবার আমি পিছিয়ে থাকি, দেখি কেউ নেই। এরপরে পঞ্চ পড়লে, যে হাঁটলে দ্রুত হাঁটলে পায়ে একটা বাড়ি খাওয়ার আওয়াজ হয়, ওই আওয়াজটা আমি পাইতেছি, কিন্তু পিছনে কেউ নাই। আমি মানে কি বলবো, আমি এটা কোনো আমি ডেফিনিশন দিতে পারতেছি না যে এটা কি। পরে আমি সামনে তাকালাম, এরপর দেখি কি যে তালির আওয়াজটা আস্তে আস্তে আমার কাছে আসতেছে। পরে আমি পিছিয়ে থাকি, যতবারই তালির দেওয়ার আওয়াজ আমি পাইছি আমি ততবারই পিছিয়ে থাকিছি, বা কাউকে আমি পাইনি। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এরপর যে কাহিনীটা হলো সেটা হচ্ছে যে আমাদের পকেট গেটটা খুললে, মানে পিছনে গেটের পকেট গেটটা খুললে সে দেয়ালের সাথে বাড়ি যায়। তো সে বা সামথিং মানে অনেক জোরে দরজাটা খুলছে কেউ, এবং সেটা দেয়ালের সাথে বাড়িয়ে গেছে। আমি সাথে পিছিয়ে থাকিছি, কেউ নেই, পকেট ডোরটা খোলা কিন্তু ওখানে কেউ নেই। এবার আমি ভয় পেয়েছি, রিয়েলি আমি ভয় পেয়েছি। আমি আমার ফ্রেন্ডটাকে ফোন দিয়েছি, বলছি যে তুই আয়। পরে ও বোঝাচ্ছে আমি আসতেছি। পরে আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম। এবার হতেছে যে আমি আস্তে আস্তে দেখতেছি যে তালির আওয়াজটা আমার খুব কাছে হচ্ছে, যেমন ধরেন আমার থেকে প্রায় 10 হাত পেছনে এখানে তালির আওয়াজ হচ্ছে, এবং এটা আমার কাছে রিয়েলি আমি খুব ভয় পেয়েছি এই জিনিসটাতে। আস্তে আস্তে আমি ভয় পাচ্ছি যে কিছু একটা জিনিস আমার পিছনে আসতেছে। কিন্তু আমি এরপরে যখন এত কাছে থেকে আমি তালির আওয়াজ পাইছি, আমি আর ঘাড় ঘোরানোর সাহস করতে পারিনি। তো আমি জাস্ট আমার কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার ফ্রেন্ডটাকে পাঠাবো, কারণ আমি মিস করবো, কোথায় যাবো আমি, ওকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না, আর কেউ নেই। আমি যতদূর চোখ যায় ডানে বামে কোথাও কোনো মানুষ নাই, আল্লাহর রহমত। তখন আমার ফ্রেন্ডটা আসলো, আমি আমার ফ্রেন্ডটাকে বললাম তাড়াতাড়ি চল। পরে ওর সাথে আমি চলে গেলাম, ওই জায়গায় ট্যাগ করলাম। ও আমাকে বলল কি হয়েছে, আমি ওকে কিছুই বলিনি। পরের দিন বাসায় ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি মোড়ে আসি। মোড়ে আসার পর এখানে একটা সেলুন আছে যেটা ম্যাক্সিমাম টাইম রাতে খোলা থাকে, তো ওই দিন এটা বন্ধ ছিল। পরে আমি আমার সেলুনটাতে গিয়ে ভাইটাকে জিজ্ঞেস করলাম যে কেন বন্ধ ছিল। সে নাকি বাড়িতে গেছিল। পরে আমি তাকে স্টোরিটা বলি, সে বলছে যে না ঠিক আছে, তুমি যেটা বলছো এটা অনেকেই দেখছে, আমিও দেখছি। আমি যখন রাতে 2টা-3টা বাজে দোকান বন্ধ করে আমি মাঝে মাঝে দেখি একটা মহিলা, এটা কি জানি না, এটা কোনো মানুষ না, কারণ অনেকে এটাকে বলছে ফেরত নেই, অনেকে বলে মানে সে একটু নোংরাতে থাকে। ওই যে তার দোকানের পিছনে একটা বাড়ি আছে, সেই বাড়িটা নোংরা। ওই বাড়ি থেকে সে ওই 4 রাস্তা মোড়টা হয়ে ওই বিল্ডিংটাতে যায়, যে বিল্ডিংটার নামে অনেক কথা আছে। তো ওই বিল্ডিংটাতে সে নাকি এই লোকটা দিয়ে যাওয়া আসা করে। তো আমাকে সে পেয়ে ওইখানে সে আমাকে ক্রস করতে পারে নাই, মানে তারা নাকি কোনো মানুষের সামনে দিয়ে যায় না। তো এর জন্যই সে আমাকে পিছন থেকে বারবার ইশারা দিচ্ছিল বা আওয়াজের মাধ্যমে, তালির আওয়াজের মাধ্যমে, যারা আমি জায়গাটা ত্যাগ করি। তো সে আমাকে
বললো, আমার বড় ভাইটা বললো যে তুমি ভালো করছো, তুমি চলে গেছো, হয়তো বা আর কিছুক্ষণ হলে তোমার কোনো ক্ষতিও হইতে পারতো, কারণ এই জিনিসটাই নাকি এখানে একটা দারোয়ানকে বা ওই অ্যাপার্টমেন্ট, ওই বিল্ডিংটার কেয়ারটেকারকে অ্যাটাক করছিল, এরকম কথাই শোনা যায়। তবে আল্লাহর রহমত ছিল আমি বেঁচে গেছি। আর যেটা হচ্ছে যে আমি ভয় পাইনি, কিন্তু জিনিসটা আমার কাছে একটু ডিফারেন্ট ছিল, কারণ আমি এর আগে কখনো এরকম কোনো কিছুর সাথে পরিচিত ছিলাম না। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি আমার আরেকটা বড় ভাইকে সেম কাইন্ডলি তাকে বলতেছিলাম, তখন সে বললো যে আচ্ছা আমরা সিসিটিভি ফুটেজ চেক করবো যে কি হয়েছে। তখন আমি বলছি এটা ভালো আইডিয়া। পরে আমরা দেখি যে যে সময়টা এই কাহিনী হয়েছে তখন কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে আমাদের সিসিটিভিটা কাজ করে না। পরে ওই ভাইটা বললো যে আসলে তারা এগুলো মেনটেন করেই চলে, যখন মানুষের কোনো অধিপত্যই থাকে না তখনই তারা চলাচল করে, তাদের কাজকর্ম করে। তো যাক, এই ছিল আমার ঘটনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Bhoot FM. The night comes alive with Graminphone. আর যত রাত হবে তত বেশি জমজমাট হয় ভূত এফএম আমরা জানি। সো চলুন আমরা শুনে আসি আপনার ভাইয়ের কাছে তার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, এখন যে এই ঘটনাটি আমি বলবো, যে এই ঘটনাটি আসলে মানে আমার কাছে যখন প্রথম আমি শুনেছি, অনেক আগে থেকে আমি এটা শুনেছি, জি, তবে বিষয়টা আমার কাছে খুব শিলি মনে হতো যে ভূত এফএম এর মতো প্রোগ্রামে যে এই ঘটনাটি আমি শেয়ার করব, এটা আমার কখনো মনেই হয়নি। কিন্তু মানে রিসেন্টলি মানে আমি ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটা ইনফরমেশন পাওয়ার পরে তখন আমি ওটার সাথে একটা মিলানোর চেষ্টা করলাম, বিশেষ করে প্যারালাল ইউনিভার্স আসলে আছে কিনা বা থাকলেও সেটা কিভাবে আছে সেটা নিয়ে একটু এই চেষ্টা করলাম। তখন এটার সাথে ঘটনার সাথে একটু মিলাইলাম। রাসেল ভাই, পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জীবকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন আমরা অনেকে যদিও মনে করি যে মানে হাজব্যান্ড ওয়াইফ এই জোড়া কিনা, না আসলে কিন্তু না। অনেকে আছে বিবাহই করেন না বা একাধিক বিবাহ করেন, এদের ক্ষেত্রে কিন্তু এক জোড়া কিন্তু হয় না। আসলে এক জোড়া বলতে যেটা বোঝায় যে অনুরূপ একটা কপি। কিন্তু রাসেল ভাই, আমি এখানে বসে আছি, আপনি ওখানে বসে আছেন, আমাদেরই ঠিক আরেকটা কপি কোথায় আছে এটা কিন্তু আমরা জানি না, আল্লাহই ভালো জানেন। তো এটা একটা প্যারাল ইউনিভার্সের একটা ধারণা আর কি, যেটা যদিও সুস্পষ্ট এই বিষয়ে কিছু নাই, কিন্তু তারপরেও মানে এটা যে একদম মানে কেউ এটা অস্বীকার করেন না, কিন্তু আল্লাহই ভালো জানেন যে এটা কিভাবে আছেন। তো এই রিলেটেডই রাসেল ভাই এখন যে বিষয়টা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার যে দাদা বাড়ি সেটা ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে। তো ওইখানে মানে আমি আমার বেশ কিছু আত্মীয় স্বজনদের কাছে একটা ঘটনা মাঝে মাঝে শুনতাম, ওনারা সেটা বলতেন, সেটা হচ্ছে যে প্রায় ৭৮ বা ৭৯ সালের দিকে রংপুর থেকে একজন ব্যক্তি ওখানে আসেন। তো আমরা যেটাকে রাসেল ভাই যে কামলা বলি, যে মানে ডে লেবারার আর কি, যারা ফসল কাটার মৌসুমগুলোতে সাধারণত তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, ফসল কাটেন, আবার ওই মৌসুম শেষ হলে তার যার বাড়িতে ফিরে যান। তো ওনার বাড়ি ছিল রংপুরে। তো উনি খুব ভালো কাজ করতেন, কিন্তু খুব সবসময় মন খারাপ করে থাকতেন। তো একবার মানে উনি যেই বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিক ওনাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমার সবসময় মন খারাপ থাকে, মন খারাপ কেন থাকে? তখন উনি একটা অদ্ভুত বিষয় শেয়ার করেন। তো সেই বিষয়টি হলো রাসেল ভাই, ওনারা 2 ভাই ছিলেন, উনি ছিলেন বড় ভাই। তো ছোট ভাই বড় ভাই দুইজনই বিবাহিত ছিলেন, ওনার 2টা সন্তান ছিল। তো উনি ছোট ভাই বড় ভাইয়ের ঘরও ছিল আলাদা। তো ওনার কথা অনুযায়ী একদিন উনি ঘুম থেকে উঠে মানে দেখেন যে ওনার ঘরটা কেন যেন অপরিচিত লাগছে, মানে এই ঘরটা ওনার না। তো উনি ঘর থেকে বের হয়ে এসে দেখেন যে উনি ওনার ছোট ভাইয়ের যে ঘর সেটাই শুয়ে আছেন। তো ওনার স্ত্রীকে ঘুম থেকে দেখে তোলেন, বলেন যে কি ব্যাপার, রাতের বেলা কি আমাকে ছোট ভাই, তুমি এবং আমি কি ছোট ভাইয়ের ঘরে চলে আসছি নাকি? তো বলেন না, ছোট ভাইয়ের ঘর তো এটা না। আর ছোট ভাই কেন, মানে ছোট ভাই কেন, তুমি তো ছোট ভাই, তো অন্যজন তো বড় ভাই, আর এই ঘর তো তোমারই ঘর। তো উনি খুব অবাক হন যে কি বলে, আমি বড়, আমি নাকি ছোট, এবং এই ঘর নাকি আমার, এতদিন ধরে আমি এই ঘরে বসবাস করছি, এই ঘরটা নাকি আমার। তখন উনি এইটা শুনে খুব মানে নিজেই মানে খুব আঘাত পান যে বলে কি। উনি তখন বলেন, ওনার আবার 2টা সন্তান ছিল, উনি ওনার স্ত্রীকে বলেন আচ্ছা ওরা কি ঘুম থেকে উঠেছে, ওদেরকে ডাকো। তখন বলে যে ওদেরকে ডাকবো, ও তো মানে বড় ভাইয়ের সাথে ঘুমায়। বড় ভাইয়ের সাথে ঘুমাবে কেন?
বলে মানে কেন, ওটা তো তার বাচ্চা, তার সাথে ঘুমাবে না? বলে না, এই বাচ্চা তো আমার। তখন তার স্ত্রী বলে যে এই বাচ্চার একজনের বয়স 5 বছর, একজনের বয়স 7 বছর, তোমার হয় কেমন? তোমার আমার বিয়ে হয়েছে তো 1 বছর। তখন উনি তো মানে খুব অবাক হন এবং রীতিমতো বাসা বাড়িতে ঝগড়াঝাটি শুরু করে দেন। এখন আশ্চর্য বিষয় রাসেল ভাই দেখেন, ওই দুটো বাচ্চা বাইরে বেরোয় এসে তাকে চাচা চাচা বলছে। তো এইটা দেখার পরে মানে বাড়ির সব লোকজন একটা মানে ডিসিশনে আসেন যে এই রাতের বেলা কেউ হয়তো বা জিনে ধরেছে বা এমন কোন ঘটনা ঘটেছে যে সে পাগল হয়ে গেছে। আচ্ছা, তো উনি যাই হোক বাড়ির লোকদের সাথে ঝগড়াঝাটি করে চিন্তা করেন যে যাক, সূর্য উঠে গেছে, এখন মাঠে যেতে হবে। ওই সময় ফসল কাটার মৌসুম ছিল তার এলাকায় ওই সময়। তো উনি ফসল কাটার জন্য, আমরা যেটাকে মানে কাঁচি বলি আর কি, কাঁচি নিয়ে উনি মাঠে গিয়েছেন ফসল কাটার জন্য। ধানও পাক ধরেছে। এখন উনি যেই ক্ষেতে ফসল কাটা শুরু করেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি এসে বলছে এই করো কি করো কি। কেন? বলে যে আমার ক্ষেতের ফসল তুমি কাটছো কেন? তুমি তোমার খেতে যাও। বলে কি বলো, আমার এই ক্ষেতে আমি ফসল লাগাইলাম, বড় করলাম, পাক ধরেছে, এখন আমি ফসল কাটবো না? বলে না, এই ক্ষেত তোমার না, এই ক্ষেত আমার, তোমারটা ওই পাশে। এখন এইটা বলার পরে উনি তো রীতিমতো তার সাথে ঝগড়া জুড়ে দেন। তখন এক পর্যায়ে হাতাহাতি মারামারিও হয়। তখন তারা ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের কাছে দেন, নালিশ করেন। চেয়ারম্যান সবাইকে মানে ডাকে, উভয় পক্ষকে। তো সব কথা শুনে তখন চেয়ারম্যান বলে যে তোর সব তো ঠিকই আছে, ওই জমি তো তোমার নয়, তোমার জমি তো অন্যটা, এটা তো সবাই জানে। তো বলে যে তুমি তোমার দলিলটা নিয়ে আসো। তখন বলে যে হ্যাঁ, আমার দলিলেও আমার নামই আছে, এই জমিটা আমার। সত্যি আসলে দলিলটা আনার পরে, উনি যদিও ক্লাস 6 পর্যন্ত পড়েছিলেন, দেখে যে আসলে দলিলে কিন্তু ওই জমিটা ওনার নয়। আচ্ছা, ওইটা কিন্তু ওই যে ওই কৃষকটা যে জমিটা দেখিয়ে দিয়েছে সেটাই তার। এটাতে উনি আরো অবাক হন এবং চেয়ারম্যান থেকে শুরু করে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, সে রীতিমতো একজন বদ্ধ পাগল, তাকে অবশ্যই এখন মানে পাগলাগারোতে পাঠাতে হবে। আচ্ছা, তখন তাকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, জোর করে সেখানে পাঠিয়ে দেওয়া। সে বলে আমি পাগল না, কিন্তু তার যে আচরণ ছিল, এই অদ্ভুত টাইপের আচরণ, এত কিছু পরিবর্তিত হয়ে যাওয়া, আসলে এটা তো আমরাও তো বলবো যে আসলে তার মাথা খারাপ হয়ে গেছে। এরকম যদি আমাদের সামনে এরকম ঘটনা ঘটতো। তো পাবনায় যখন তাকে রেখে আসা হয় রাসেল ভাই, কিছুদিন যাওয়ার পর তার পরীক্ষা নিরীক্ষা বা আচার আচরণ, কথাবার্তা সবকিছু শুনে মানে ওখানকার যে ডাক্তাররা ছিলেন তারা নিশ্চিত হন যে উনি মানে সম্পূর্ণভাবে একজন সুস্থ ব্যক্তি। এবং ওই মানে হসপিটালের তরফ থেকে তার ফ্যামিলিকে চিঠিও লেখা হয়। যে সময় তো মোবাইল এরকম ছিল না, চিঠি লেখা হয় যে আপনার এই রোগী সুস্থ, সম্পূর্ণ সুস্থ, তাকে এসে আপনারা নিয়ে যান। কিন্তু রাসেল ভাই অনেকবার চিঠি লেখার পরেও মানে বাড়ি থেকে না কেউ আর আসেনি। তখন যেহেতু একজন সুস্থ লোককে কতদিন আটকে রাখা যায়, সেটাই। তখন ডাক্তার সাহেবরা বলেন আপনি যেহেতু সুস্থ, আপনি তো নিজেই পথ চিনে বাড়ি যেতে পারবেন, তা আমরা আর আপনাকে আর রাখতে চাচ্ছি না, আপনি চলে যান। তখন ওনাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু উনি আসলে পরিবারের সদস্যদের এই আচরণে এতটা মনে কষ্ট পেয়েছিলেন, উনি আর বাড়িতে ফিরে যান নাই। আচ্ছা, উনি এই ফরিদপুর অঞ্চলে চলে আসেন। সেখানে এসে এই কামলার কাজ শুরু করেন, ডে লেবারার যে কামলা আর কি, এটা শুরু করেন। তো রাসেল ভাই উনি ওনার কাজে কর্মে কিন্তু কোনো ছিল না, একদম স্বাভাবিক, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, মানে সবকিছু ঠিকঠাক ছিল, সবার খুব প্রিয় পাত্র এবং মানে কাজে ফাঁকি দেয় না এই হিসাবে তার একটা যথেষ্ট সুনাম ছিল আর কি। তার নাম ছিল হলো মানে এলাকায় তার ময়না নামে চিনত আর কি। হ্যাঁ, ময়না নামে চিনত, তার নাম, ডাক নাম ছিল ময়না। তো এই নামে তাকে চিনত। তো রাসেল ভাই একদিন মানে স্থানীয় ওনার সাথে সাথে যাদের সাথে উনি কাজ করতেন, আরো যারা মানে কামলা যারা ছিল, একদিন ফসল মানে কাটছিলেন উনি। কাটতে কাটতে মানে সবার সাথে গল্প করছে, কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ মানে তার আশেপাশে যারা ছিলেন তারা ফিল করলেন যে এতক্ষণ এই ময়না আমাদের মধ্যে ছিল, এখন আর সে নাই। আচ্ছা, কোথাও নাই, কোথায় গেল, কি হলো, তার কোনো হদিসই আর পাওয়া গেল না। মুহূর্তের মধ্যে সে নাই। মানে এরপর থেকে রাসেল ভাই ওই ময়নার না আর কোনো হদিস পাওয়া যায়নি। তো সবাই বলে যে জিনে তাকে নিয়ে গেছে। এটা ওই স্থানীয় ভাবে সেটা প্রচলিত যে মাঠের পিছন থেকে জিন তাকে মানে উধাও করে নিয়ে গেছে বা তাদের দেশে নিয়ে গেছে, আর কোনোদিন ফিরে আসেনি।
তো রাসেল ভাই, সে যে ঘটনাগুলো বলেছিল, পরবর্তীতে ওই স্থানীয় একজন লোক তার দেয়া ঠিকানা অনুযায়ী, যে যাদেরকে বলেছিল তার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, সব তো একজন গিয়েছিল, যে উনি যে কথাগুলো বলেছিল সবগুলোর কিন্তু সত্যতা পেয়েছিল তারা, যে হ্যাঁ আসলে সত্যি সত্যি তার বাড়িতে এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তাকে হসপিটালে পাঠানো হয়েছিল, ফ্যামিলির লোকজন তাকে আনতে যায় নাই, তারপর সেখানে চলে আসছে। এই যে রাসেল ভাই, তার সাথে এই ঘটনাটা ঘটে যাওয়া, হঠাৎ করে তার উধাও হয়ে যাওয়া, এই বিষয়টা আসলে স্বাভাবিকভাবে দেখলে আমরা একটা জিনের কাজটা যে এরকম মনে করতে পারি যে একটা মানসিক একটা সমস্যা হতেই পারে। রাসেল ভাই, 2008 সালে একজন স্প্যানিশ মহিলার সাথে একটা ঘটনা ঘটেছিল স্পেনে, যে উনি হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে উনি যে চাদরটা গায়ে শুয়ে আছেন, যে রাত্রে যে চাদরটা পরে শুয়েছিলেন, সকালে উঠে দেখেন না সেটা অন্য চাদর। তো উনি মনে করছেন হয়তো বা হতেই পারে, সে ভুলে গেছে। তারপর রাসেল ভাই, সে যখন অফিসে যায়, 20 বছর ধরে সে একটা অফিসে চাকরি করছিলেন, অফিসে গিয়ে দেখে সেই যে রুমে বসতেন, সেই রুমের বাইরে একটা অন্য ব্যক্তির নেম প্লেট লাগানো আছে। উনি মনে করছেন হয়তো বা সহকর্মীরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কাজটা করতে পারে, তার হয়তো বা প্রমোশন হয়েছে। কিন্তু তিনি অফিসে যাওয়ার পর দেখে একজন সহকর্মীও তাকে চেনে না, এবং সে জানতে পারে, মানে তার অফিসের বিভিন্ন এমপ্লয়ীদের যে লিস্ট ঘেটে জানতে পারে, সে ওই অফিসেরই অন্য একটা ব্রাঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করছেন, অথচ ওই ব্রাঞ্চে উনি কখনো যাই নেই। আচ্ছা। তো তারপরে উনি চিন্তা করলেন উনি মনে হয় বড় ধরনের কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। উনি ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার বলেন উনি সম্পূর্ণরূপে সুস্থ। Right. তো উনি যখন আবার বাড়িতে যান, বাড়িতে যাওয়ার পরে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলা, কিছু কিছু বিষয় যখন উনি বলা শুরু করেন, তখন ফ্যামিলির লোকজন বলে যে এই ধরনের ঘটনা তো আমাদের এখানে কখনো ঘটেই নেই ফ্যামিলিতে, তুমি এগুলো কোত্থেকে অবতারণা করো। ফ্যামিলির লোকজন মনে করে যে মানে তার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে। তারপর রাসেল ভাই, ওনার যেই মানে বয়ফ্রেন্ড ছিল, তাকে তাকে ফোন করেন, কিন্তু দেখা যায় রাসেল ভাই উনি প্রায় 7 বছর ধরে তার সাথে এই ফোন নাম্বারে কথা বলছেন, কিন্তু উনি যখন ফোন করার পরে দেখা যায় যে এমন একজন একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি ধরেছে এবং বলছে যে আমি তো এই ফোন প্রায় 12-13 বছর ধরে একই নাম্বার ব্যবহার করি, এবং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি। ক্লিনিকের নাম সঠিক মনে নেই। তখন ছিল রাত 11টা। গ্রামে সাধারণত 8টা থেকে 9টা বাজা মানেই অনেক রাত। যদিও আদমজি এবং সেই রাস্তায় বাস, ট্রাক, সিএনজি সব চলত, কিন্তু সে
গলা কাটা হয়েছিল তার আর্তনাদ শুনতে পান। এমন সময় গরম লাগায় মাথা বের করলাম, করে যা দেখলাম বলার মতো না। দেখলাম ভ্যানে একটা গলা কাটা মানুষ বসে আছে এবং ভ্যান চালক তার সামনে মৃত অবস্থায় পড়ে আছে। ভ্যান জানি না কিভাবে আপনা আপনি চলছে। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা, এবং এই মুহূর্তে হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন। আমরা তার কাছে যাব এবং তার একটা ঘটনা শুনে আসবো। ঘটনাটা অদ্ভুত টাইপের আছে, চলুন আমরা শুনে আসি। জি, আসসালামু আলাইকুম। আমি যে ঘটনা বলবো সেটা নওগাঁর। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নওগাঁর যে জায়গাটাতে এবার যাওয়া হয়েছে, এর আগে ওই নওগাঁর ডিস্ট্রিক্টে যে ঘরটার বিষয়ে যে আমার কাছে আসছিল যে লোকটা সমস্যার জন্য, তো আমি তো সেদিন যেতে পারিনি। তো ওই লোককে আমি বলে দিয়ে আসছিলাম যে ঠিক আছে আপনি যান, যাওয়ার পর আমি ফোনে কথা বলবো সেখানে, এবং কি করতে হবে সে কাজটা আমি বলে দেব। যে সেইখানে যাওয়ার পর আমাকে কল করেন, এবং সেখানে আমি তাকে বলছি যে যে ঘরটাতে আপনার সমস্যা হইতেছে সেই ঘরের প্রধান যে দরজাটা, এটা আমাদের একটি পর্দা দিয়ে দিবেন, এবং অবশ্যই সেই ঘরটাতে জিন থাকবে না কে থাকবে তার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি দিয়ে আপনি চলে আসবেন। তখন সেই লোকটা বলতেছে
যে আমাকে ফোন করে যে আমি তো খুব ভয় পাইতেছি, হুম, তো সেই মুহূর্তে কি করা যায়। তো বললাম আপনার কোনো ভয় নেই, আমি দেখতেছি, আপনি কাজ করে যান। তখন সেই লোকটা যখন মিষ্টি নিয়ে এবং দরজার সামনে দিয়ে পর্দাটা দিল হুম, হুম, এবং ঘরের ভিতরে যে মিষ্টিটা দিছে, হুম, হুম, উনি কিছুক্ষণ পরে দেখতেছে যে মিষ্টিটার ভিতরে 3-4টা মিষ্টি দিয়েছিল, 3টা মিষ্টি নাই, শুধু একটা মিষ্টি রয়ে গেছিল। আচ্ছা, এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয়, উনি যে ভয় পাইতেছিল হুম, হুম, সেই এলাকায় ওই জায়গাটার মধ্যে কোনো কুকুর ছিল না, কিন্তু সেই মুহূর্তে তাকে একটা কুকুর পাহারা দেয়। হুম, 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 সেই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ওই ঘরটাতে ছিল, কাজ করছে, এবং সে যতক্ষণ পর্যন্ত ঘরে নিজে ফিরে নেই, সেই কুকুর তাকে পাহারা দিছে ঘর পর্যন্ত। তার নিজ বাড়িতে যখন আসে, সে নিজ বাড়িতে আসা পর্যন্ত সেই কুকুরটা তার পেছনে পেছনে করে এসে তারপর চলে যায়। সেই ছেলেটা অবাক হয় যে এইখানে তো কোন কুকুরই ছিল না, এখন কি ভাই আসলো, আর এই কুকুরটা আমার বাড়ি পর্যন্ত কেন এসে তারপর কোথায় চলে গেল। এটা আমার সাথে ফোনে কথা হয়। তো এবার আমি গিয়েছিলাম সেই জায়গাটাতে, একটি জঙ্গলের ভিতরে সেই ঘরটা। সবচেয়ে বড় যেটা আশ্চর্যজনক ঘর বিষয়, ঘরটাতে মাটির দেয়াল, ফাটল ধরা, সূর্যের আলো পর্যন্ত সেই ঘরটাতে প্রবেশ করে না, অন্ধকার থাকে। আমি সেখানে আলোর ব্যবস্থা করার জন্য মোমবাতি দিলাম জ্বালানো, এবং মোবাইলের যে টর্চ লাইট আছে সেটাও জ্বালালাম, তবুও আলো হয় না, অন্ধকার থেকে যায়। একটা বাঁশ দিয়ে একটা দেয়াল যে আটকে রাখছে, এত ঝড় তুফান এত কিছু হয়, সেই দেয়ালটা ধসও পড়ে যায় না, দেয়ালটা একটা বাঁশের উপর আটকে আছে, অথচ এটা বহু বহু পুরনো ঘরটা। এর পরবর্তীতে আমি যে কাজগুলো করি সেই ঘরটাতে, আমি ভেতরে প্রবেশ করি এবং সেই মাটিগুলো হাত দিয়ে দেখি, এই মাটির চারপাশের দিকে বিষাক্ত সাপ, বহু ভয়ানক সাপ, খুব শব্দ হইতেছে এবং বিষাক্ত সাপ রয়ে গেছে। এবং সবচেয়ে বড় আশ্চর্য আমার কাছে যে বিষয়টা হইতেছে, আমি যখন ঘরের বারান্দাতে মানে দরজার সামনে দাঁড়ানো ছিলাম, ভিতর তো খুব গুটগুটে অন্ধকার, কোনো আলো প্রবেশ করে না। সেই দেয়ালের আমার ডান পাশে দেয়ালের মধ্যে এবং আমার মুখ বরাবর, সোজা বরাবর, দুই দেয়ালের মধ্যে শুধু চোখ দেখতে পাইছি, কোনো বডি, কোনো দেহ, কোনো মাথা, হাত পা কোনো কিছু দেখা যায় নাই। শুধু আমার ডান পাশে দেয়ালের মধ্যে 2টা চোখ আর আমার সোজা বরাবর 2টা চোখ দেখা গেছে, এবং তখন খুব আলোকিত। পরে এটা দেখার পরে আমি চলে আসলাম। এটা যখন দেখে আমি ওইখানে ঘরটাতে ফিরে আসার পরে যে আমাকে নিয়ে গেছিল তার ঘরে বসে মোরাকাবে বসলাম, এই ঘরটা বিষয়ে কি আছে। তখন সেই ঘরের মধ্যে যিনি থাকেন সেটা একটা জিন ছিল, সে আমার কাছে বলল আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিবা। পরবর্তীতে আমি তার জন্য মিষ্টি এবং কিছু ফলের তৈরি করি, এবং ওই ঘরটাতে যখন দেওয়া হয়, তো সেখানে খাবারটা দেওয়ার মধ্যে আমার কিছু ভুল থাকাতে সে আমাকে একটু আঘাত করে, আমি একটু আঘাত পাই, আমাকে আঘাত করা হয়। আমার এখানে সেটা একটা ভুল ছিল। শেষ পর্যন্ত আপনি তখন কি করেন? শেষ পর্যন্ত আমি জানতে পারি সেটা অনেক পুরনো আমলে ছিল এবং একটি জিন ছিল এখানে, জিন বসবাস করত, এবং এটা পরহেজগার জিন। আচ্ছা, ওইখানে গ্রামের লোকগুলো সেখানে একটু খাবার দিত, আপনি সেগুলো নিষেধ করে দিয়ে আসছেন? হ্যাঁ, আচ্ছা, আমি বলছি এগুলো দেবেন না, কারণ এটা হবে। একটা কুসংস্কারের মতো। আচ্ছা, এগুলো নিষেধ করে। কিন্তু এখন কি সেইখানে সমস্যার সমাধান হয়েছে? সমস্যার সমাধানের দিকে আসছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ঘটনাটি। যাই হোক, আজকে সব ঘটনাগুলো অদ্ভুত লেগেছে। আমাদেরকে লিখেছেন এটা আমাদের সোহেল ইসলাম নাহিদ, এছাড়া আছেন মেহেদি, আমাদের সঙ্গে ফারহান কবির আছেন, আমাদের সঙ্গে আছেন ফারহান কবির নাজিন, এছাড়া মাহমুদ হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ শিবলু, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর যে রাকিব খান সহ আরো অনেকে। আমাদের সঙ্গে ভূত এফএম যে পেজটি, সেই পেজে দেখতে পাচ্ছি অনেকে আছেন এই মুহূর্তে। আমাদের ভিডিওটি অনেকে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন এবং শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, এবং অনেক ভিউ
এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। মেহেদি আমাদের সঙ্গে আছেন, এবি গফফার আমাদের সঙ্গে আছেন এবং তিনি আছেন সিরাজগঞ্জ থেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাভেল আহমেদ। হ্যাঁ, যাই হোক, এবি গফফার, আপনি যে বলছেন যে আপনার ভাইয়ের সেকেন্ড ঘটনাটা অনেক স্ট্রেঞ্জ, উইচ ইজ ভেরি ট্রু, এবং এটা হচ্ছে খুব অল্প মানুষের কাছে হয়তো এরকম স্ট্রেঞ্জ ব্যাপারটা লাগবে, বাট দিস ইজ ভেরি ট্রু। দ্য সেকেন্ড স্টোরি ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ। এখানে প্যারালাল ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে এবং এটা বুঝতে পারলে মাথা নষ্ট হয়ে যায় আসলে। মিনহাজ হাসান নাইম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাগর ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে হাওড়া থেকে, ইন্ডিয়া থেকে শুনছেন অ্যাপ দিয়ে, অ্যাপের ছবি আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস, এবং আপনি যে শুনছেন এই জন্য আমরাও খুব খুশি হলাম এবং ইন্সপায়ার্ড হলাম। আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি সমীর বিশ্বাস আছেন, তিনি শুনছেন আমাদেরকে। রক্তিম সূর্য আছেন, আক্তারুজ্জামান আছেন, অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেক, এবং আমাদের সঙ্গে এমডি ইকরামুল মির্জা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয় হাসান, আক্তারুজ্জামান আমাদের সঙ্গে আছেন, পাভেল আহমেদ আমাদের সঙ্গে আছেন, ময়মনসিংহ থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। বিদায় নিতে হবে আজকে, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক একই সময়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। যেতে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটা, উইচ ইজ bhutfm@radiofurti.fm, bhwfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।